আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি সবাই ভালো আছেন। সকল বন্ধুদেরকে যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছেন এবং যারা পরে দেখবেন, সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সিরাতুল মুস্তাকিম আইন স্কুলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট এস এন মোহাম্মদ সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তো এই মুহূর্তে আমি আমাদের নিয়মিত ক্লাস, সেটা হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর ধারাবাহিক ক্লাস সেকশন 6 থেকে 41 পর্যন্ত, সেকশন 6 থেকে 41, সেকশন 6 থেকে 41 পর্যন্ত আজকে আলোচনা করব। আজকে আমরা 6 থেকে 41 পর্যন্ত অধ্যয়ন করব। তো চলুন আমরা আমাদের লেসনে ঢুকে যাই। আমরা জানি যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, যা ফৌজদারি কার্যবিধি আইনটি সকল ধরনের অপরাধ বা ক্রিমিনাল প্রসিডিওর, যত রকমের অপরাধ আছে, কিভাবে ফৌজদারি আদালতে বা দায়রা আদালত বলি আমরা এই দায়রা আদালত শব্দটি আমরা সবাই পরিচিত। দায়রা আদালতে কিভাবে একটা অপরাধ বা ক্রিমিনাল ক্রাইম বা একটা অফেন্স বা একটা অপরাধ কিভাবে বিচার হয়, সেটা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হোক বা দায়রা আদালতের মাধ্যমে হোক, কিভাবে তার প্রসিডিওর হয়, সে সমস্ত কিছু বৃত্তান্ত ফৌজদারি কার্যবিধি কিন্তু উল্লেখ করা আছে। তো প্যানাল কোডে দণ্ডবিধির সকল অপরাধ আমরা জেনে আসছি সেকশন 4-এ, যে সকল সেকশন 5-এ আমরা 5-এর 1 নম্বর উপবিধিতে আমরা গতকালকে ক্লাস করেছি যে দণ্ডবিধির সকল অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হয়। তো এই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কিভাবে বিচার প্রক্রিয়া শুরু হয়, তো সেটা জানার আগে আমাদের জানতে হবে যে এই বিচার প্রক্রিয়াটা কয় ধরনের, বা ফৌজদারি কার্যবিধিতে কয় ধরনের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। তো বিচার প্রক্রিয়া চলমানের মধ্যে আমরা জানি যে পুরো ফৌজদারি কার্যবিধির মধ্যে একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত আর দায়রা আদালত। তো দায়রা আদালতের মধ্যে সুপ্রিম কোর্ট এবং দায়রা বিভাগ 2 ভাগে বিভক্ত, আর হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে আর 4টি ম্যাজিস্ট্রেট কোর্ট, 4টি আদালত রয়েছে। এই 4টি ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে আমরা জানি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাধারণ এলাকার জন্য, যেটা মহানগরী এলাকার বাইরে যেটা অবস্থিত, সেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা আমরা মুখ্য ম্যাজিস্ট্রেট আদালত, যেটা হচ্ছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে মহানগরী এলাকার বাইরে। তো মহানগরী এলাকার ভিতরে আবার আছে আলাদা ম্যাজিস্ট্রেট আছে, তারাও জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট। তো ম্যাজিস্ট্রেট আমরা জানি 2 ধরনের, একটা জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো এটা আমরা সেকশন 6-এ জানতে পারবো। সেকশন 6 ফৌজদারি কার্যবিধি সেকশন 6 হচ্ছে যে আদালতে বিচার বিভাগ কত প্রকার, সেটা এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে। তো আমাদের ফৌজদারি কার্যবিধি আজকে আমরা সেকশন 6 থেকে পড়ব। আমরা বিভিন্ন বিষয়ে প্রতিদিন আইন অঙ্গনে বা আমরা সিরাতুল মুস্তাকিম যে ল স্কুল আছে, এখানে এর পক্ষ থেকে প্রতিদিন আইনের বিভিন্ন খুঁটিনাটি, বিভিন্ন ধরনের চ্যাপ্টার পড়ব। বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম, নেক্সট 2026-এর এমসিকিউ পরীক্ষার্থী যারা আছেন, যারা এমসিকিউ পরীক্ষা দিবেন অথবা রিটেন পরীক্ষা দিবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রথম কাজ হচ্ছে নিয়মিত অধ্যবসায় করা, নিয়মিত লেখাপড়া করা। আপনাকে প্রতিনিয়ত আইন পাঠ করতে হবে আপনাকে পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য। আর তারপর তথাপি এর ছাড়াও যারা আইন অঙ্গনে প্র্যাকটিস করতে চান বা আইন অঙ্গনকে এটাকে বাস্তবিক জীবনে ফুটিয়ে তুলতে চান, বাস্তবিক আইন পেশায় নিজেকে নিয়োজিত করতে চান, তাদের জন্য খুবই বাধ্যবাধকতা রয়েছে প্রতিদিন নিয়মিত লেখাপড়া করা।
আইনজীবীদেরকে নিয়মিত লেখাপড়ার সাথে জড়িত থাকতে হয় বা নিয়মিত লেখাপড়া করতে হয়। তা বাদে আপনি ভালো একজন লয়ার হতে পারবেন না, ভালো একজন আইনজীবী হতে পারবেন না। আপনাকে ভালো একজন আইনজীবী হতে হলে আপনাকে নিয়মিত লেখাপড়া করতে হবে, আপনাকে সময়টাকে ডিসিপ্লিনলি আপনাকে মেনে চলতে হবে, আপনাকে নিয়মিত গবেষণা করতে, আইন নিয়ে গবেষণা করতে হবে, আইন নিয়ে চর্চা করতে হবে, দেন আপনি ভালো একজন আইনজীবী হতে পারবেন। তো লেখাপড়ার বিকল্প কিছুই নেই, এটা সবচেয়ে বড় কথা। হ্যাঁ, এখন আমার কথা আসতেছে, আমরা তো বিভিন্ন সেকশন মনে রাখতে পারি না, বিভিন্ন আইনের আইনটা কোথায় কি বলছে সেটা আমরা মনে রাখতে পারি না। আমরা পড়ছি সবাই, আমরা এলএলবি করেছি বা যারা এলএলবি অনার্স করছে, এলএলবি পাস করেছি, সবাই আমরা আইন পড়ে শেষ করেছি, কিন্তু আইনটাকে আমরা হুবহু আমরা মনে রাখতে পারি বা ধরে রাখতে পারি না। এটা ধরার বিকল্প রাস্তা একটাই, আপনাকে বেশি বেশি পড়তে হবে। আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার ধারাসমূহ মনে রাখতে পারবেন এবং আপনি ওইটার ধারার আইনটাকে বুঝবেন। পড়ার বিকল্প নাই। আমার মনে থাকে না, আমি পড়তেছি, মুখস্থ করতেছি, আমি পড়তেছি, আমার মনে থাকে না, এটা একটা সাধারণ রোগ, কমন ডিজিজ ফর এভরি ওয়ান। হ্যাঁ, ফর এভরি পারসন টু ফরগটেন, to forget everything. It is the natural বা it is the normal. তো আমি আসলে বলতে চাচ্ছি এটাই, যে লেখাপড়া করে আমি মনে রাখতে পারি না, এটা সাধারণ জিনিস। আমার গুরুজনরা বলে গেছেন দুইটা জিনিস ছাড়া থাকে না, যেমন শাসন ছাড়া রাজ্য থাকে না, আর চর্চা ছাড়া বিদ্যা থাকে না। আপনাকে বিদ্যাকে ধরে রাখতে হলে আপনাকে চর্চাটা, প্র্যাকটিস অনেক দরকার। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি আপনি প্র্যাকটিস চর্চা করবেন, তত বেশি আপনি কি করতে পারবেন, আপনি আরো ভালো করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ যে বটিটা আপনি ঘরে রেখে দিবেন, ব্যবহার করবেন না, সেটা দিনে 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 সেটাকে মরিচা পড়ে যাবে। তো তেমনি ভাবে আপনি আপনার বুদ্ধিকে, আপনার জ্ঞানকে যত বেশি চর্চা করবেন, তো আপনার জ্ঞানটা তত বেশি ধারালো হবে, তত বেশি আপনি জানতে পারবেন, তত বেশি আপনার ব্রেনটা কাজে লাগবে। আমাদের আল্লাহ তাআলা হিউম্যান ব্রেন যেটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, এটা খুবই খুব মূল্যবান জিনিস। এটা প্রত্যেকটা মানুষের ব্রেন খুব সুপার পাওয়ার, কিন্তু সেটার গভীরতা, সেটার মর্ম সে বোঝে না, বিধায় সেটা কাজে লাগাইতে পারে না। ঠিক আছে, আমাদের আর কথা না বাড়িয়ে আমরা আমাদের লেসনে চলে আসি। তো সেকশন 6 বলতেছে কি, ফৌজদারি কার্যবিধির সেকশন 6 ধারা 6 অনুযায়ী বলতেছে যে আদালতের শ্রেণী বিভাগ। আদালত কত প্রকার, আদালত কত ধরনের আদালত, আমরা মানুষ যারা আমরা জানি। এটা শুধু আমার আইন অঙ্গনের ছাত্রদের জন্যই নয়, এটা আমাদের সকল সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। যারা আমার ফলোয়ার্স আছেন, যারা আমার এই ফেসবুক সাথে ফ্রেন্ড লিঙ্কে আছেন, সবার জন্য প্রযোজ্য। আদালতটা একটা খুবই যারা অভিজ্ঞতা নাই, যে সকল মানুষের আদালত পাড়ার অঙ্গনের সম্পর্কে অভিজ্ঞতা নেই, তাদের জন্য অনেক বড় একটা জম, তাদের জন্য অনেক কঠিন একটা জায়গা, তাদের জন্য একটা খুব ক্রিটিক্যাল জায়গা, তাদের জন্য একটা খুবই বাজে একটা জায়গা। যারা আদালত সম্পর্কে অঙ্গন জানেন না, আপনাকে দৌড়াইতে দৌড়াইতে আপনার প্রাণ নাশ হয়ে যাবে। অর্থাৎ আপনি যত বেশি দৌড়াবেন, আদালত সম্পর্কে যদি আপনার ভালো ধারণা না থাকে, আমি আসলে কার কাছে গেলে আমার প্রতিকারটা হবে, আমাকে আদালতে যাওয়া উচিত। আমরা যে কোনো কিছু হলে আমরা আদালত দৌড়ে যাই, বা আমরা যে কোনো কিছু মামলা করে বসি, একজন বিরুদ্ধে একজন মামলা করে বসি, এগুলো খুব একটা বাজে অভ্যাস। আমরা যে কোনো সমস্যা যদি পড়ি, ফার্স্ট আমার ওপিনিয়ন হচ্ছে, আমরা যে কোনো সমস্যা আগে পড়ি, এটাকে নিজেদের মধ্যে সলভ করতে হবে, নিজেদের মধ্যে একটা সমাধান আসতে হবে। যদি সমাধান না হয়, সেক্ষেত্রে আমাদেরকে আস্তে 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 পরের স্টেপ বাই স্টেপ আগাইতে হয় সামনের দিকে। হুটহাট করে মামলা করা ঠিক না। হুটহাট করে মামলা করলে কি হয়, যে দেখা যায় এই মামলাটা অনেক দীর্ঘস্থায়ী, এটা আপনার জীবনও ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনার পারিবারিক, সামাজিক, সব জায়গায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমরা যারা আইনজীবী আমরা সবাই চাই হঠাৎ করে কেউ যেন মামলার মধ্যে চলে না যায়। মামলা করার আগে ভাবতে হবে আসলে সমস্যাটা কোন জায়গায়, সমাধানটা করা যায় কিনা। এই জন্য আপনার ফ্যামিলিগতভাবে এটা মিটিয়ে ফেলা ভালো। যদি সামাজিক সোসাইটির মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তাদেরকে সবাই সম্মান করেন, তাদেরকে নিয়ে এটা আপোষ মীমাংসা বলছে, এটা মনে হয় আপনার আপোষ মীমাংসার মাধ্যমে যদি করতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। এরপর তাও যদি না হয়, তারপরে এখানে বিচার আচাররা আছে, তারপর লিগাল এইড অফিস আছে, প্রত্যেকটা এলাকার মধ্যে লিগাল এইড অফিস আছে, লিগাল এইডের মাধ্যমে এটা সমাধান করে। তাও যদি না হয়, তারপর দেন আপনি ম্যাজিস্ট্রেটের কাছে গেলেন, আপনি পুলিশ ইন্সপেক্টরের কাছে গেলেন, থানায় গেলেন, এরপর আস্তে আস্তে ধীরে ধাপ বাই ধাপ আপনাকে যাবেন। এটা হলো সিস্টেম। তো পারতপক্ষে মামলার সাথে জড়াবেন না, এটা হচ্ছে ফার্স্ট অনুরোধ। কেউ মামলার সাথে ফার্স্টেই আপনি জড়াবেন না। আপনার
মামলা জড়িয়ে যাবেন, তখন আপনাকে কিন্তু এটার জের আপনাকে টানতে হবে, আপনাকে অনেকদিন এটার সাথে লেগে থাকতে হবে। তো যাই হোক, এই জন্য মামলা জড়াবো না, মামলা করবো না, এর মনে কি মামলা কি কোথায় কি হয় তা জানবো না? অবশ্যই আমার জানা দরকার। সবাইকে উচিত প্রত্যেকটা মানুষকেই যে তার শেষ আশ্রয়স্থল কোথায়, একটা মানুষের সর্বশেষ জায়গাটা কোথায়। একটা মানুষের সর্বশেষ জায়গা হচ্ছে তার আদালত। সে যদি তার সমাজ থেকে তার প্রতিকার যদি না পায়, সে যদি তার ন্যায্য অধিকার আদায় করতে না পারে, সেই ক্ষেত্রে তার সর্বশেষ জায়গা হচ্ছে তার আদালত। আদালত অঙ্গ এইটা একটা অসহায় মানুষের সর্বশেষ আশ্রয়স্থল। এখন আমরা বলতে পারি যে আমার ভাই টাকা পয়সা নাই, আমি আদালতে গিয়ে মামলা লড়বো, আমার মামলা চালানোর তো সামর্থ্য নাই। না, বর্তমান সরকার যারা অসহায় ব্যক্তি আছেন তাদের জন্য বিনামূল্যে মামলা পরিচালনার ব্যবস্থা করে রেখেছেন, এটা আমাকে জানতে হবে। তো প্রত্যেকটা ব্যক্তি, আপনি যে অবস্থায় থাকেন না কোনো, আপনি যদি সঠিকভাবে আদালত আপনি নিজেকে হাজির করতে পারেন আপনার সমস্যা নিয়ে, আদালত আপনার সমস্যাটা দেখবেন, আপনার সমস্যার সমাধান করবেন। তবে আইনের বিষয়টা হচ্ছে, আইন অনেক লম্বা। আইনের কাজ যদি একবার শুরু হয়ে যায়, এটা থামানো খুব মুশকিল। আইনের গতিতে চলে, আপনার আমার গতিতে আইন চলে না। আপনি অবশ্যই ন্যায় বিচার পাবেন, আজ হোক কাল পাবেন, কিন্তু আইনের মতোই চলে। আল্লাহ জাল্লা শানহু মানুষ অপরাধ করলে তাকে সাথে সাথে শাস্তি দেন না, আল্লাহ ধৈর্য ধরেন। তবে কিছু পাপের শাস্তি যেটা সরাসরি আল্লাহ তাআলা দিয়ে দেন, আর কিছু পাপের শাস্তি আল্লাহ অপেক্ষা করেন যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় কিনা, আল্লাহ তাকে মাফ করার জন্য সেটাকে করবেন। গুড, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। লেখো, সরাসরি লিখে দেয়, সরাসরি ফোটো লিখে দেয়, লিখতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মেইন ভিউ। আপনাকে আইন জানতে হবে, আপনার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, আমার কি কি করা বাস্তবিকভাবে প্রয়োজন বা বাস্তবিকভাবে প্রয়োজন নেই, আমার এইসব জিনিসগুলো বিবেচনা রাখতে হবে। দেন আমি আমার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। তো আইন জানা প্রত্যেকের জন্য জরুরি, এবং কিভাবে সেটা প্রত্যেকটা আইনকে প্রতিহত কিভাবে এটা মোকাবেলা করবে, প্রত্যেকটা পরিস্থিতি, প্রত্যেকটা সিচুয়েশন অবস্থা সে কিভাবে আইনের সাথে সম্মুখীন হবে, এগুলো জানা খুবই জরুরি দরকার। তা যাই হোক, আমরা আর দেরি না করে আমরা আমাদের পড়ায় চলে আসি। অনেক কথা বললাম। বিশেষ করে আমাদের পরীক্ষার্থী যারা আছেন, আমার শিক্ষানবিশ আইনজীবী যারা আছেন, তাদের জন্য খুবই জরুরি প্রতিদিন আইনের সাথে লেগে থাকা, আইন পাঠ করা, অধ্যয়ন করা। আইন তো আমরা কিছু বইয়ের উপরে আমরা পরীক্ষা দিয়ে আসি, কিন্তু বাংলাদেশে অনেক আইন আছে, ইন্টারন্যাশনাল লবে অনেক ল আছে, যেগুলো আমাদের প্রত্যেককে জানাটা খুবই জরুরি। যে আইনের অঙ্গনের লেখাপড়া বিশাল সমুদ্রের মতো, আপনি যতই পড়বেন, যতই জানবেন, ততই আপনার জ্ঞানের পরিধি বাড়বে। ওকে, ফাইন, আমরা গো অ্যাহেড, আমরা সামনের দিকে এগিয়ে যাই। সেটা হচ্ছে আমরা প্রথমেই বলেছি সেকশন 6 ধারা 6 যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। এই শ্রেণী বিভাগটা কিভাবে হয়, যে ফৌজদারি আদালত বলতে কি বলছি, ক্রিমিনাল কোর্ট। এটা আমরা ইংলিশে আমরা ক্রিমিনাল কোর্ট বলতে অনেকে সবাই ভালো বুঝি, ফৌজদারি কোর্ট বলতে আমরা দায়রা কোর্ট বলতে আমরা অনেকে বুঝি না, বা ক্রিমিনাল কোর্ট যেখানে ক্রিমিনালদের বিচার করা হয়। এই কোর্টগুলো মূলত দুই বিভাগে বিভক্ত। আমি আগে বলেছি দায়রা আদালত, আর হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট আদালত। আর ম্যাজিস্ট্রেট আদালতকে আবার আমরা জানি দুই ভাগে বিভক্ত করা হয়েছে, আচ্ছা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট কারা? যারা বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করে আসেন, তারা সহকারী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন বিভিন্ন প্রতিষ্ঠানে, এদেরকে বিসিএস ক্যাডার বলা হয়। আর যারা বিজিএস পরীক্ষা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, বিজিএসসি যারা পরীক্ষা দেয়, তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে, সহকারী জজ হিসেবে বিভিন্ন আদালতে যোগদান করেন। তো যাই হোক, আমরা এই পুরোটা হচ্ছে আমাদের যে পুরো কার্যক্রমটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে জড়িত। তথাপি নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে বিভিন্ন পাওয়ার বা ক্ষমতা, তাদেরও বিচারিক ক্ষমতা আছে, তারাও বিচার করতে পারেন, তাদের ক্ষমতা সেখানেও আলোচনা করা আছে। বাট পুরো ধারাটা, পুরো পদ্ধতি, প্রসিডিওরটাই হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে।
আমরা চারের ক মানে চার ক উপধারায় আমরা চার ক উপধারা আমরা পড়ে এসেছি যে কিভাবে ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝায়। পুরো এই ফৌজদারি কার্যবিধি আইনে ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট বুঝাবে, এটা আমরা কোথায় শিখছি? চারের ক ধারায়। ঠিক তেমনি ভাবে সহকারী সহকারী দায়রা জজ বলতে আমরা কি বুঝি? সহকারী দায়রা জজ বুঝে আমরা যুগ্ম দায়রা জজকে বুঝাবো। এই কথাটা চারের ক ধারাতে বলে, চারের ক উপধারায় বলা আছে বা বর্ণনা করা আছে, বিস্তারিত বর্ণনা করা আছে। ঠিক তেমনি ভাবে এখানে ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে জানবো, তাদের পাওয়ার সম্পর্কেও জানবো, এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের ক্ষমতা বা তাদের ক্ষমতা সম্পর্কে আমরা জানবো, তাদের বিচারিক ক্ষমতা সম্পর্কে জানবো। এই ম্যাজিস্ট্রেট কারা নিয়োগ দেয়? মানে এই ম্যাজিস্ট্রেট গুলো সরকার নিয়োগ দেয়। কে দেয় নিয়োগ? সরকার নিয়োগ দেয়। এখন আসি চার শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। আমরা জানি চার ম্যাজিস্ট্রেট কয় প্রকার? চার শ্রেণীর ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন এলাকার জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অন্য এলাকাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যিনি মেট্রোপলিটন এলাকাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে অভিহিত হবেন। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। এই হচ্ছে আমরা চার ধরনের ম্যাজিস্ট্রেট, অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, আর হচ্ছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চার ধরনের ম্যাজিস্ট্রেট নিয়ে ম্যাজিস্ট্রেট আদালত গঠিত হয়। সর্বনিম্ন আদালত হচ্ছে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, আর সর্বোচ্চ আদালত হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আদালতের মধ্যে। আর মহানগরী এলাকা, মেট্রোপলিটন এলাকার মধ্যে সিএমএম বলি, এমএম বলি, হ্যাঁ, এসিএম। তো এই সিএমএম আদালত হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগরী এলাকার জন্য, অর্থাৎ মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলতে মহানগর মুখ্য হাকিম, মহানগর মুখ্য হাকিম বলে, মহানগর মুখ্য হাকিম। তো সেটাকে সিএমএম বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা হয়। এই সিএম চিফ মেট্রোপলিটন এলাকার মধ্যে, তার মেট্রোপলিটন এলাকার মধ্যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর ম্যাজিস্ট্রেট থাকবে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। মে ম্যাজিস্ট্রেট মহানগরী এলাকার দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নেই, সেখানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই দুই ধরনের ম্যাজিস্ট্রেট অবস্থান করে। তো যাই হোক, এখানে একটা ব্যাখ্যা আছে। এই উপধারার উদ্দেশ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যথাক্রমে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এসিএম আর এসিজিএম অতিরিক্ত এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এসিজিএম অন্তর্ভুক্ত থাকবে। এসিএমএম অথবা এসিজিএম ম্যাজিস্ট্রেট অন্তর্ভুক্ত করবে। Explanation for the purpose of the subsection, the word Chief Metropolitan Magistrate and Chief Judicial Magistrate shall include additional Chief Metropolitan Magistrate and additional Chief Judicial Magistrate respectively. তো দায়রা আদালতের পরের স্তরটাই হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের বিচারের ক্ষমতা আছে, তাদেরকে বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়। আচ্ছা, এখানে একটা ভালো কথা আছে, সেখানে হচ্ছে আমাদের আইনজীবী, যারা শিক্ষণীয় বিষয় আইনজীবী, তাদের জন্য খুবই জানা দরকার যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট, এটা আবার যে আমরা দুইটা জানি, এই যে দুইটা কিন্তু কোনো এক সময় একসাথেই ছিল। বা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা ছিল এই বিচারিক ক্ষমতা করার পুরো পূর্ণাঙ্গ। কিন্তু মাজদার হোসেন মামলা, যেটা আমরা জানি 1999 সালে মাজদার হোসেনের মামলায় যে রায় হয়, সেই রায়ের অনুযায়ী 2007 সালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আলাদা করা হয়। তখন থেকে জুডিশিয়াল বিভাগকে আলাদাকরণ করা হয়, পৃথকীকরণ হয়। এই যে বিচার বিভাগ আলাদা হয়েছে, নির্বাহী বিভাগটা, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা 2007 সালে মাজদার হোসেন মামলার রায়ের পরপরই। 1999 সালে মাজদার হোসেন মামলা বিখ্যাত মামলা, কিন্তু মাজদার হোসেন মামলাটা বিখ্যাত একটা মামলা। এই বিখ্যাত মামলাটা রায় হওয়ার পরেই বিচারিক বিভাগটাকে আলাদা করা নির্বাহী বিভাগ থেকে 2007 সাল থেকে। তো এটাই বলছে 2007 সালে বিচার বিভাগকে পৃথক করে নির্বাহী বিভাগ থেকে বিখ্যাত মাজদার হোসেন মামলার ফলাফলে এই পৃথকীকরণ হয়। এই পৃথকীকরণ ম্যাজিস্ট্রেটকে আলাদা প্রকার তৈরি করতে হয়। সাধারণত জ্ঞান হিসেবে এই তথ্যটা আপনাদের জেনে রাখা প্রয়োজন। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাঠামো সকল জেলায় থাকে। সাধারণত দেখা যায় যে এক বা একাধিক থানা নিয়ে গঠিত হয় একটি ম্যাজিস্ট্রেট আদালত। আবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগরী থানা সমেত দায়িত্ব পালন করে থাকে। তার মানে সুনামগঞ্জ একটি জেলা হিসেবে, সেখানে একটা উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে সুনামগঞ্জ যদি একটা জেলা হিসেবে, সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অস্তিত্ব থাকবে। কিন্তু সেটি যেহেতু মেট্রোপলিটন সিটি নয়, তাই সেখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অস্তিত্ব থাকবে না। আবার সিলেট বা রাজশাহী বা চট্টগ্রাম যেহেতু মেট্রোপলিটন সিটি, সুতরাং সেখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থাকবে। কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কি একটি মহানগরী সম্বলিত জেলা এলাকায় থাকবে? হ্যাঁ, থাকবে। কারণ রাজশাহী বা সিলেট, চট্টগ্রাম মহানগরী এলাকার বাইরে প্রচলিত অন্যান্য জেলা শহরের মতো থানা উপজেলা আছে, সেগুলো বিচার কাজ পরিচালনা হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দ্বারা। ক্লিয়ার? খুব সহজ। কিন্তু
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উভয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে নিয়োগ হয় সেকশন 11 এবং 18 ধারা অনুযায়ী। দায়রা জজের ক্ষেত্রেও তাই হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উভয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে নিয়োগ হয় এবং 18 ধারা অনুযায়ী। দায়রা জজের ক্ষেত্রে তাই হয়। ধারা 9, সাধারণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অন্যান্য ম্যাজিস্ট্রেটগণের দায়রা জজের অধীনস্থ, কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ মহানগর দায়রা জজের সরাসরি অধীনস্থ। ধারা 17, বিচারিক কার্যক্রমের যে কোনো মহানগরকে একটি জেলার মর্যাদা বা স্ট্যাটাস দেওয়া হয়। মহানগর দায়রা বিচারক বা মহানগর দায়রা আদালত একটি মহানগরী এলাকার জন্য সর্বোচ্চ আদালত। ম্যাজিস্ট্রেটদের প্রধান বা মুখ্য অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলার ক্ষেত্রে এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগরের ক্ষেত্রে এই উভয় তাদের অধস্থ সকল ম্যাজিস্ট্রেটের কাছে বন্টন, বেঞ্চ গঠন, পরিচালনা ইত্যাদি সংক্রান্ত সকল প্রয়োজনীয় বিধি প্রণয়ন করার ক্ষমতা দেওয়া আছে। ধারা 16 এবং 21 যথাক্রমে। এই চিফ বৃন্দ তাদের প্রত্যেক বস বা অভিভাবক। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আলাদা কোনো আলোচনা করা নেই, শুধু জেনে রাখবেন সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সবসময় জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা হেড থাকে, তো নির্বাহী ম্যাজিস্ট্রেটদের হেড হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট যিনি আছেন, জেলা ম্যাজিস্ট্রেটকে আমরা বুঝি হচ্ছে ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার। ওনার আন্ডার নির্বাহী ম্যাজিস্ট্রেটগুলো পরিচালিত হয়। ঠিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলা জজের মাধ্যমে পরিচালিত হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর এই সমস্ত ম্যাজিস্ট্রেট সকল আদালতের প্রধান হচ্ছে দায়রা আদালত হেড, সকল বিচারালয়ের হেড হচ্ছে দায়রা আদালত, আর সকল দায়রা আদালতের হেড হচ্ছে হাইকোর্ট। এই জিনিসটা ধারাবাহিকতা আমাদেরকে মনে রাখতে হবে। আদালতের স্তর বিন্যাস এবং জজদের পদমর্যাদা সংক্রান্ত দুটি অতি জরুরি রিভিশন বুকের 55 পৃষ্ঠা থেকে দেখে নেবেন। দায়রা শব্দটির আবিধানিক অর্থ হলো উচ্চ ফৌজদারি আদালত। একটি জেলার সর্বোচ্চ বা উচ্চ আদালতের দায়িত্বপ্রাপ্ত একজন জজ দায়রা জজ নামে পরিচিত হন। তার কমনলি অনেকে জেলা জজ নামে ডাকেন, কিন্তু জেলা জজ শব্দটি প্রকৃতপক্ষে জেলার সর্বোচ্চ দেওয়ানি আদালতের জজের নাম। একই ব্যক্তি যখন ফৌজদারি মামলা বিচার করেন তখন তিনি দায়রা জজ, যখন দেওয়ানি মোকদ্দমা বিচার করেন তখন তিনি জেলা জজ। তুলনামূলক এই আলোচনা মাথায় রাখলে এমসিকিউ বা জটিলভাবে অপশন বিভিন্ন থাকলেও আশা করি অসুবিধা পড়বেন না। আরো মনে রাখুন, দায়রা জজকে ইংরেজিতে সেশন জাজ বলে, আর জেলা জজকে ইংরেজিতে ডিস্ট্রিক্ট জাজ বলে। আপনারা যদি উপর আলোচনা থেকে বিষয়গুলো বুঝে না থাকেন তাহলে এবার নিজের নির্দেশনা অনুযায়ী মূল ধারাগুলোর একটি পাঠ নিন, ধৈর্য সহকারে এগুলো এই শব্দগুলোকে ধারা পড়ে ফেলবেন। প্রতি ধারার মূল কথা একবার বুঝে না ফেললে অত্যন্ত সহজ হয়ে উঠবে এই আলোচনাটি। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আমরা 2 ও 3 ধারা, ফৌজদারি কার্যবিধি অধ্যায় 2 ও 3 অধ্যায় থেকে দুইটা অধ্যায়, অর্থাৎ আমরা ফৌজদারি কার্যবিধির যে দ্বিতীয় খণ্ড যেটা আমরা বলি, দ্বিতীয় খণ্ডটা 2টা অধ্যায় নিয়ে পরিচালিত, 2টা অধ্যায় নিয়ে গঠিত হয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। এর মধ্যে টোটাল ধারা হচ্ছে 6 থেকে 41। এই কটা ধারা এই 2টা অধ্যায়ের মধ্যে আছে। তো এই 2টা অধ্যায়ের মধ্যে আমরা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় 6 থেকে 41 2টা অপশনে পড়ব। তো এখানে মূলত হচ্ছে ফৌজদারি আদালতের অফিসিয়াল কাঠামো এবং তাদের বিচারিক ক্ষমতা আলোচনা করা আছে। তো 6 থেকে 27 ধারা এগুলো প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়টাকে আমরা 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগ হচ্ছে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ, সেকশন 6। আঞ্চলিক বিভাগ সমূহ 7 এবং 8, এটাকে বলা হয় টেরিটোরিয়াল ডিভিশন। অফিস আদালত সমূহ 9 থেকে 17 ক। অফিসি ম্যাজিস্ট্রেটের যত অফিস সমূহ আছে 9 থেকে 17 ধারার মধ্যে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ধারা হচ্ছে 18 থেকে 21 ধারার মধ্যে। জাস্টিস অফ দ্য পিস এর 22 থেকে 25 ধারার মধ্যে। সাময়িক বরখাস্ত অপসারণ হচ্ছে 26 থেকে 27 ধারার মধ্যে। এবং 26-27 ধারা এই দুটো বাতিল ধারা দুটি বাতিল করা হয়েছে। আঞ্চলিক বিভাগ টেরিটোরিয়াল ডিভিশনস মানে আমরা বুঝি আঞ্চলিক বিভাগ সমূহ। এই সেকশন 7 এবং 8 এই 2টা ধারা আমাদের এমসিকিউ পরীক্ষার্থী বা শিক্ষা বিষয় আইনজীবীদের জন্য খুবই জরুরি। এটা হচ্ছে আঞ্চলিক বিভাগ সমূহ, আঞ্চলিক বিভাগ, দায়রা বিভাগ ও জেলা সমূহ। 7 ধারা 7-এর 1 সেকশন 7-এর 1 উপধারা, বাংলাদেশের কতিপয় দায়রা বিভাগ থাকবে এবং এই আইনের উদ্দেশ্যে পূরণ করবে প্রত্যেক দায়রা বিভাগ একটা জেলা হবে অথবা প্রত্যেক দায়রা বিভাগে একটা জেলা থাকবে। অর্থাৎ বাংলাদেশের
কতিপয় দায়রা বিভাগ থাকবে, প্রত্যেকটি দায়রা বিভাগে একটা জেলা হবে অথবা একাধিক জেলা নিয়ে একটা দায়রা বিভাগ হবে। এটা হচ্ছে দায়রা বিভাগের প্রথম উপধারা। দ্বিতীয় উপধারা হচ্ছে বিভাগীয় জেলা পরিবর্তন ক্ষমতা। সরকার এরূপ বিভাগ বা জেলা সীমা রেখা বা সংখ্যা পরিবর্তন করতে পারবে। পরিবর্তন না হওয়া পর্যন্ত বর্তমান বিভাগ ও বর্তমান জেলা বহাল থাকবে। উপধারা 3, এই আইন বলবৎ হওয়ার সময় যে সকল দায়রা বিভাগ ও জেলা বিদ্যমান ছিল উক্তরূপ পরিবর্তন না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। এই কার্যবিধির উদ্দেশ্যে পূরণ করবে একটি মহানগরী এলাকা দায়রা বিভাগ হিসেবে পরিগণিত হবে। সেকশন 8, জেলাকে উপজেলা বিভক্ত করার ক্ষমতা। সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো জেলাকে উপজেলা সমূহ বিভক্ত করতে পারে। কোন উপজেলার সীমানা নির্ধারণ বা পরিবর্তন করতে পারেন, অথবা একাধিক উপজেলাকে একটা উপজেলা রূপান্তরিত করতে পারেন, অথবা এইরূপ নির্ধারণ পরিবর্তন একীভূত করতে গিয়ে সরকার ইয়াকে নিশ্চিত করতে হবে যে একটি উপজেলার এলাকা একটি পুলিশ স্টেশন যে স্থানীয় এলাকা সম্পর্কে তার অনুরূপ হবে। অর্থাৎ 7 আর 8 এখানে সরকারের ক্ষমতা বলা হয়েছে, সরকার আসলে কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আমরা 7 ধারায় পড়ে আসছে যে প্রত্যেকটা দায়রা বিভাগে একটা করে জেলা থাকবে, অথবা একাধিক জেলা নিয়ে একটা দায়রা বিভাগ হবে। আর সেকশন 8 বলতেছে যে কোন জেলাকে উপজেলায় বিভক্ত করার ক্ষমতা সরকার রয়েছে এবং প্রত্যেকটা উপজেলা একটা পুলিশ স্টেশন থাকতে পারে। ধারা 9, সেকশন 9, আমরা এবার সেকশন 9 ঢুকবো। সেকশন 9 হচ্ছে অফিস ও আদালত সমূহ, কোর্টস অ্যান্ড অফিসেস। অফিস আর আদালত সমূহ কি কি, আমরা এতক্ষণ পড়ে আসছি দায়রা আদালত কত প্রকার কি কি সেকশন 6-এ, এবং সেকশন 9-এ এসে বলতেছে দায়রা আদালত আসলে কি, দায়রা আদালত কি, এটা পুরোটা প্রকাশ করছে। কোর্ট অফ সেশন, আমরা ইংলিশটা আগে পড়বো, ইংলিশটা খুবই ইজি, বাংলাটা ট্রান্সলেট করে আসছে, আইনটা মূলত ইংলিশে। আমরা বাংলাদেশ যত আইন চর্চা করি সমস্ত আইন কিন্তু কোড হয়েছে ইংলিশ থেকে। তা ইংলিশ থেকে ট্রান্সলেট বাংলা যখন হয়ে আসে তখন অনেক ভাষাটা অনেকটা কঠিন দুর্বোধ্য হয়ে ওঠে, তো ইংলিশটা পড়লে জিনিসটা ইজি হয়ে যায়। যেমন দ্য গভর্নমেন্ট শ্যাল এস্টাবলিশ এ কোর্ট অফ সেশন ফর এভরি সেশন ডিভিশন অ্যান্ড অ্যাপয়েন্ট এ জাজ of such court, and the court of session for metropolitan area shall be called the metropolitan court of session. অর্থাৎ সরকার প্রত্যেক দায়রা বিভাগের জন্য একটা করে দায়রা আদালত স্থাপন করবেন এবং এই আদালতে একজন জজ দিয়ে করবেন যিনি দায়রা বিভাগের প্রধান হবেন। এই মহানগর এলাকার জন্য সৃষ্ট দায়রা আদালত মহানগর দায়রা আদালত নামে পরিচিত হবে। আমরা দায়রা আদালতের সেকশন 9-এর উপধারা 1 অনুযায়ী এইটা বুঝলাম দায়রা আদালতটা কি। সরকার সরকারি গেজেটে সাধারণত বিশেষ আদেশ জারি করে নির্দেশ দিতে পারেন যে কোনো স্থানে বা স্থানের সময় দায়রা বসবে। সরকার গেজেট দ্বারা দায়রা আদালতকে যে কোনো স্থানে বসাতে পারেন, এই আদেশ ক্ষমতা আসছে সরকারের, কিন্তু এরূপ আদেশ না দেওয়া পর্যন্ত দায়রা আদালত সমূহ পূর্বের ন্যায় বসবে। তো দায়রা আদালত আগে যেভাবে কন্টিনিউ চলমান ছিল সেভাবে চলতে থাকবে। উপধারা 3 সাবসেকশন 3-এ বলছে যে এরূপ এক বা একাধিক আদালত কর্তৃত্ব প্রয়োগ করার জন্য অতিরিক্ত দায়রা জজ সহকারী দায়রা জজ নিয়োগ করতে পারেন। অর্থাৎ দায়রা জজকে একাই সমস্ত বিচার করবেন না, অনেক বিচার প্রক্রিয়া রয়েছে তার পক্ষে একার পক্ষে চালানো সম্ভব না, এই জন্য তার জন্য অতিরিক্ত দায়রা জজ, তার জন্য সহকারী দায়রা জজ তার সাথে নিযুক্ত থাকবেন। সাবসেকশন 3-এর ক, এরূপ এক বা একাধিক এলাকা এখতিয়ার অনুশীলনের জন্য রাষ্ট্রপতি কর্তৃক সংবিধানের আমাদের যে আর্টিকেল বা আমাদের যে সংবিধান কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশনের আর্টিকেল 133 মোতাবেক প্রণীত বিধিমালা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসদের সদস্যদের মধ্যে হইতে দায়রা জজ, যুগ্ম দায়রা জজ নিযুক্ত করতে হবে। সাবসেকশন 3-এর ক বলছে যে আমাদের আর্টিকেল 133 অনুযায়ী জজদের নিয়োগ দেওয়া হয়, কোথা থেকে নিয়োগ দেওয়া, জুডিশিয়াল সার্ভিস থেকে নিয়োগ দেওয়া হয়। The members of the Bangladesh Judicial Service shall be appointed as a session judge, additional session judge, and joint session judge in accordance with the rules framed by the President under provision to Article 133 of the Constitution to exercise jurisdiction in one or more of such areas. Subsection 4, সরকার এক দায়রা বিভাগের দায়রা জজ অপর বিভাগের অতিরিক্ত দায়রা জজ নিয়োগ করতে পারেন এবং এরূপ ক্ষেত্রে তিনি সরকারের নির্দেশানুসারে 2টি বিভাগের যে কোনো একটির এক বা একাধিক স্থানে মামলা নিষ্পত্তির জন্য বসতে পারবে। সেকশন 5, এই আইন বলবৎ হবার সময় যে সকল দায়রা আদালত
বিদ্যমান ছিল তার সবগুলি এই আইন অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে বলে গণ্য করতে হবে। আমরা সেকশন 10, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ ধারাগুলো আমরা পড়বো না, আমরা সমূলে সকল ধারা পড়ে যাব, আমরা কোনো ধারা বাকি রাখবো না। তো জাস্ট যখন কোনো পরীক্ষা আসবে, পরীক্ষার সময় আমরা শর্ট কোর্স করব বা শর্ট সাজেশন পড়ে যাব, যাতে আমরা পরীক্ষা ভালো করতে পারি। কিন্তু পরীক্ষার ডেট না পড়া পর্যন্ত আমরা নিয়মিতভাবে ডিটেলসে একটা আইনকে আমরা ডিটেলস পড়বো বা ডিটেলস আমাদের পড়া খুবই জরুরি। আমাদের সিরাতুল মুস্তাকিম আইন স্কুলের পক্ষ থেকে নিয়মিত অধ্যাবসায় চলবে, অধ্যাপনা চলবে এবং আমরা নিয়মিত অধ্যয়ন করব। তো তারই পাঠ্যসূচি অনুযায়ী আইনের সকল পাঠ অনুযায়ী নিয়মিতভাবে এক একটা সাবজেক্ট শেষ করব। তার ধারাবাহিকতা হিসেবে আজকে ফৌজদারি কার্যবিধির আমরা 9 ধারা পর্যন্ত শেষ করছি, কন্টিনিউ 10 ধারা পর্যন্ত হবে। আমরা একটা বিরতি নিতে পারি কি? হ্যাঁ, আমরা একটা এখন বিরতি নেবো, বিরতির পরে আবার আমরা লাইভে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।